প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাস প্রতিকূল আবহাওয়ার মধ্যে বর্তমান সরকার তাদের শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করছেন। তারই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এটুআই এর যৌথ উদ্যোগে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে কারিগরি শিক্ষা ধারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চতুর্থ পর্ব ছাত্রছাত্রীদের লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম। বিষয় অটোমোটিভ সাসপেনশন ব্রেক স্টিয়ারিং অ্যান্ড ট্রান্সমিশন সিস্টেম, বিষয় কোড ৬৭-১৪২। আজকে আমাদের বরাবরের মতো দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা। অধ্যায়ের নাম হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম, অধ্যায় দ্বিতীয়। উপস্থাপনায় বরাবরের মতো আমি আছি সঞ্জয় বণিক, জুনিয়র ইনস্ট্রাক্টর, পাওয়ার, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। তো আমাদের দ্বিতীয় অধ্যায় আজকে আমরা আলোচনা করব যে পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম সম্পর্কে। তো এই অধ্যায় থেকে আমরা কি কি শিখতে পারবো? পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম সম্পর্কে জানতে পারবো, পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার ও উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবো, বিভিন্ন প্রকার পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম সম্পর্কে জানতে পারবো, পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমে উপাদানগুলি কি কি নিয়ে গঠিত সেগুলো সম্পর্কে জানতে পারবো, পাওয়ার ট্রান্সমিশনে ড্রাইভ রয়েছে সেই বিভিন্ন প্রকার ড্রাইভের গঠন এবং পরিচালনা সম্পর্কে জানতে পারবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ 4 হুইল ড্রাইভ এবং অল হুইল ড্রাইভ এর বেসিক পার্থক্য সম্পর্কে আমরা জানতে পারবো। তো চলো দেখে আসি একে একে সবগুলি। প্রথমে আছে পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম। তো আমরা পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমটাকে এভাবে বলতে পারি যে পদ্ধতির মাধ্যমে বা যন্ত্রাংশের সমন্বয়ে মোটরযানের ইঞ্জিন, সেই ইঞ্জিন থেকে উৎপাদিত শক্তিকে চাকায় স্থানান্তর করার যে প্রক্রিয়া বা ব্যবস্থাপনা, সেটাই হচ্ছে আবার পাওয়ার ট্রান্সমিশন। তো কিভাবে? যে ইঞ্জিনের শক্তিটাকে আমরা প্রথমে কি করতেছি, যে ক্লাচ ব্যবহার করে ট্রান্সমিশন বক্সের মাধ্যমে ড্রাইভ শেপ হয়ে ডিফারেন্সিয়াল হয়ে রেয়ার চাকাতে সেই শক্তিটাকে স্থানান্তর করতেছে। এখানে কি শক্তি? ঘূর্ণায়ন শক্তি। অর্থাৎ এই ইঞ্জিন থেকে যে উৎপন্ন শক্তিটা, সেই শক্তিটা এই সকল যন্ত্রাংশের সমন্বয়ে আমরা চাকাতে সেই শক্তিটাকে সরবরাহ করতেছি। এই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম। তো এই পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমের উদ্দেশ্যটা কি? আমি কি উদ্দেশ্যে সেই পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমটা ব্যবহার করব? ইঞ্জিন থেকে পেছনের চাকাগুলিতে শক্তি প্রেরণ করা, ইঞ্জিন থেকে সামনের চাকাগুলিতে শক্তি প্রেরণ করা, ইঞ্জিন থেকে 4 চাকাতে অর্থাৎ 4 হুইল ড্রাইভ আছে অথবা অল হুইল ড্রাইভ আছে সেই চাকাগুলিতে শক্তি প্রেরণ করা, ইঞ্জিন থেকে চাকাগুলিতে শক্তির অনুপাত পরিবর্তন করে প্রেরণ করা। তো পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমের উপাদানগুলি কি কি? পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমের প্রথম উপাদানই হচ্ছে আমার ইঞ্জিন, তার পরবর্তী উপাদান হচ্ছে ক্লাচ, পরবর্তী উপাদান ট্রান্সমিশন বক্স, যাকে আমরা গিয়ার বক্স হিসেবে আলোচনা করতেছি, তারপর আছে ইউনিভার্সাল জয়েন্ট, প্রপেলার শ্যাফট, ডিফারেন্সিয়াল, অ্যাক্সেল এবং হুইল। এই কয়েকটি অংশ নিয়ে আমাদের সেই পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম গঠিত হয়, যা ইঞ্জিনের সেই শক্তিটাকে এই সকল যন্ত্রাংশ ব্যবহার করে সেই চাকাতে পৌঁছে দেয়। তো আমরা এই পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমের যে ড্রাইভ লাইনটা, সেই ড্রাইভ লাইনটা কীভাবে চালু হয় দেখি। প্রথমে ইঞ্জিন থেকে ইঞ্জিনের ঘূর্ণন শক্তিটা ক্লাচে সরবরাহ হবে, ক্লাচ তার প্রয়োজন অনুযায়ী শক্তি সরবরাহ করবে এবং শক্তি সরবরাহ বিচ্ছিন্ন করবে। ট্রান্সমিশন সেই শক্তিটাকে
পরিবর্তন করবে, অর্থাৎ বহুগুণ বাড়িয়ে সে আমাদের যে প্রপেলার শেপ আছে সেই প্রপেলার শেপটে সরবরাহ করবে। প্রপেলার শেপ সেই ডিফারেনশিয়াল ইউনিটে সেই শক্তিটাকে স্থানান্তর করবে। স্থানান্তর করার ফলে ডিফারেনশিয়াল ইউনিটে যে কার্যক্রম, সেই কার্যক্রম অনুযায়ী আমার যে চাকাগুলি আছে সেই চাকাগুলিতে সে শক্তি সরবরাহ করে দিবে। এই হচ্ছে আমাদের মোটামুটি পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম। তো এই সেই ইঞ্জিন, সে তার কার্যক্রিয়া করতেছে, সেই কার্যক্রিয়া সম্পন্ন হওয়ার সময় সেই ক্লাস তার কাজ করতেছে। এই সেই গিয়ার বক্স, এই সেই ড্রাইভ শেপ, আর হচ্ছে ডিফারেনশিয়াল এবং হুইল, রেয়ার হুইল। তো আমরা পাওয়ার ট্রান্সমিশন ড্রাইভ এর গঠন এবং পরিচালনা সম্পর্কে আলোচনা করব। তো একটা পাওয়ার ট্রান্সমিশন ড্রাইভ কিভাবে সহজে তুমি নির্ণয় করতে পারবে। কখনো দেখা যাবে কি যে আমার সামনে ইঞ্জিন পেছনের ড্রাইভ, পেছনে ইঞ্জিন সামনের ড্রাইভ, অথবা আবার সামনের ড্রাইভ পেছনে ইঞ্জিন, এগুলা তুমি কিভাবে নির্বাচন করবে বা কিভাবে বুঝতে পারবে যে কোন ইঞ্জিন কখন কি ড্রাইভ হচ্ছে। তো এখানে কয়টা নিয়ম আছে, এর মধ্যে হচ্ছে ইঞ্জিনের অবস্থান দেখে তোমাকে বুঝতে হবে যে আসলে এটা সামনে ইঞ্জিন না পেছনে ইঞ্জিন। তো সামনে ইঞ্জিন হলে কিভাবে বুঝবো, যে ফ্রেমের সাথে ইঞ্জিনের অবস্থান কোথায় আছে তা দেখে নির্বাচন করতে হবে ইঞ্জিনটা কোথায় অবস্থান করতেছে। ড্রাইভের অবস্থা অনুসারে সামনের চাকাতে ড্রাইভ বা পেছনের চাকাতে ড্রাইভ, সেটা দেখে আমি নির্বাচন করতে পারি কিভাবে, যে ইঞ্জিনের উৎপাদিত শক্তি প্রথমে মোটর যানে কোন চাকাতে সরবরাহ হচ্ছে, সেই অনুযায়ী আমি আমার ড্রাইভটাকে নির্বাচন করতে পারি। তো এখানে দেখো এই সেই ইঞ্জিন এবং এখানে সেই ড্রাইভ, তার মানে এটা সামনে ইঞ্জিন সামনে ড্রাইভ। এইখানে ইঞ্জিন দেখো শক্তিটা গিয়ে পেছনে আসছে, তার মানে সামনে ইঞ্জিন পেছনে ড্রাইভ। ঠিক আবার এখানে দেখো যে পেছনে ইঞ্জিন কিন্তু পেছনে শক্তি সরবরাহ হচ্ছে, তারপরে পেছনে ইঞ্জিন পেছনে ড্রাইভ। তো এইভাবে আমি চিহ্নিত করতে পারি। তো আমরা দেখবো আজকে সামনে ইঞ্জিন সামনের ড্রাইভ কিভাবে পরিচালনা হচ্ছে। তো দেখো এখানে যে প্রক্রিয়ার মাধ্যমে ফ্রেমের সাথে ইঞ্জিন সামনে অবস্থান করতেছে, দেখো ফ্রেমের সাথে ইঞ্জিনটা কি আছে আমার সামনে অবস্থান করতেছে, এবং ইঞ্জিনের উৎপাদিত শক্তি প্রথমে মোটর যানের সামনের চাকাতেই হয়ে থাকে। দেখো ইঞ্জিনে যে উৎপাদিত শক্তি মোটর যানের সামনের চাকাতেই হয়েছে, সেই কারণে একে আমরা বলতেছি সামনে ইঞ্জিন সামনের চাকা ড্রাইভ ব্যবস্থাপনা। দেখো এখানে পিছনের চাকাতে কিন্তু কোনো শক্তি সরবরাহ নেই, জাস্ট দুইটা হুইল। তো এই সিস্টেমে আমার কি কি অংশ নিয়ে কাজ করতেছে, এই সিস্টেমে ওই যে ইঞ্জিন, ক্লাস, ট্রান্স অ্যাক্সেল, ফ্রন্ট অ্যাক্সেল আর ফ্রন্ট হুইল। এখন প্রশ্ন হচ্ছে আমাদের ট্রান্স অ্যাক্সেল জিনিসটা কি। ট্রান্স অ্যাক্সেল হচ্ছে ট্রান্সমিশন এবং ডিফারেনশিয়াল একত্রে সংযোজন অবস্থায় ব্যবহার করা হয়, যাকে আমরা ট্রান্স অ্যাক্সেল নামে পরিচিত। এই সেই ট্রান্স অ্যাক্সেল যেটা আমার এখানে কি আছে, ইঞ্জিন আছে, ঠিক এখানে আমার ট্রান্সমিশন আছে, ঠিক গিয়ার বক্স আছে। এই পুরো ইউনিটটাকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসছে, সেই কাঠামোটার নামই হচ্ছে আমার ট্রান্স অ্যাক্সেল ইউনিট। তা আমরা এখানে সামনে ইঞ্জিন সামনে ড্রাইভ ব্যবস্থাপনা দেখতে পেয়েছি। ফলে কি হয়, ফলে এই সামনের গতিতে গাড়িটা কি টানে এবং পিছনের চাকা স্বাভাবিকভাবে চলতে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সামনে ইঞ্জিন সামনে চাকা ড্রাইভ ব্যবস্থাপনা বুঝতে পারছি। এখন আসো পেছনে ইঞ্জিন পেছনের চাকা ড্রাইভ ব্যবস্থাপনা, ঠিক একই নিয়ম, অর্থাৎ আমাকে বের করতে হবে ইঞ্জিনটা কোথায় আছে ফ্রেমের সাথে, এবং এই ইঞ্জিনের শক্তিটা কোথায় প্রথম কোন চাকাতে সরবরাহ হচ্ছে। তা আমরা দেখতেছি যে প্রক্রিয়ার মাধ্যমে ফ্রেমের সাথে ইঞ্জিন সামনে অবস্থান করে, দেখো আমাদের এটা ইঞ্জিন সামনে অবস্থান করতেছে, এবং ইঞ্জিনের উৎপাদিত শক্তি প্রথমে মোটর যানের পেছনের চাকাতে, দেখো ইঞ্জিনের যে উৎপাদিত শক্তি যে সকল যন্ত্রাংশের মাধ্যমে হয়ে পেছনের চাকাতে সে সরবরাহ করে থাকে, তাই একে আমরা বলতে পারি যে সামনে ইঞ্জিন পেছনের চাকাতে ড্রাইভ ব্যবস্থাপনা। তো এখানে কি কি অংশ নিয়ে কাজ করতেছে, প্রথমে আছে কি আবার ইঞ্জিন, এই সেই ইঞ্জিন
তারপরে আছে ক্লাস, এই সেই এখানে ক্লাস, ট্রান্সমিশন, এই সেই আমাদের ট্রান্সমিশন। এখন আসো প্রপেলার শেপ, এই সেই আমাদের প্রপেলার শেপ, ডিফারেন্সিয়াল, রেয়ার এক্সেল এবং রেয়ার হুইল। এখানে একটি প্রশ্ন হচ্ছে যে আমরা সামনে ইঞ্জিন সামনে চাকাতে ড্রাইভ যখন পড়ছিলাম তখন আমাদের এই অংশটার প্রয়োজন ছিল না, অর্থাৎ এই প্রপেলার শেপটির প্রয়োজন ছিল না। যেহেতু আমাদের ইঞ্জিন থেকে ইঞ্জিনের ড্রাইভটা দূরে, সেই কারণে তাকে সংযোগ ঘটানোর জন্য আমরা কি করছি, একটা লম্বা একটা শেপ ব্যবহার করছি, যার নাম হচ্ছে কি প্রপেলার শেপ। এখন এটা কোথায় ব্যবহার করা হয়? এটা এই সিস্টেমটা আমাদের বাস, ট্রাক, আমরা এই সিস্টেমটা ব্যবহার করে থাকি। এখানে কি করা হয়েছে, এখানে ইঞ্জিনের শক্তিটাকে পেছনের চাকাতে সরবরাহ করার জন্য আমরা কি ব্যবহার করছি, একটা প্রপেলার শেপ ব্যবহার করছি, যা তোমরা অনেক সময় দেখবে যে ট্রাকের নিচের দিকে তাকালে দেখা যায় এই অংশটা আমাদের ঘুরতে থাকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারছি যে সামনে ইঞ্জিন সামনে ড্রাইভ সিস্টেমটা কিভাবে কাজ করে। তো এখানে আমরা দেখব যে পেছনে ইঞ্জিন পেছনের চাকাতে ড্রাইভ ব্যবস্থাপনা, ঠিক অবিকল সামনে ইঞ্জিন সামনের চাকাতে ড্রাইভ ব্যবস্থাপনার মতন। যে কিভাবে, এখন দেখো যে প্রক্রিয়ার মাধ্যমে ফ্রেমের সাথে ইঞ্জিন কোথায় অবস্থান করবে, যেহেতু পেছনে ইঞ্জিন পেছনে, এবং ইঞ্জিনের উৎপাদিত শক্তি মোটরযানের পেছনের চাকাতেই সরবরাহ হয়ে থাকে, এবং একে পেছনের ইঞ্জিন পেছনের চাকাতে ড্রাইভ ব্যবস্থাপনা বল। সাধারণত আমরা যে আমাদের সিএনজি গাড়িগুলোতে আমরা দেখে থাকি যে আমাদের ইঞ্জিনটা কি পিছনে, এবং পিছনের চাকাটাই শক্তি সরবরাহ হচ্ছে, আর সামনের চাকাটা কি ডেড এক্সেল, সে নর্মালি তার গতিতে চলতেছে। দেখো এখানে লেখছি কি, ফলে গাড়িকে পেছনে চাকার গতিতে টানে, অর্থাৎ এই গাড়িটা এই পেছনের চাকার যে গতি সেই গতি অনুযায়ী টানবে এবং সামনের চাকার গতি ঠেলে পরিচালিত হবে, স্বাভাবিকভাবে সে ঠেলে পরিচালিত হবে। এখানে ট্রান্সমিশন ও ডিফারেন্সিয়ালকে একত্রে সংযোজন করে ব্যবহার করা হয়, যাকে আমরা ট্রান্স এক্সেল নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম যে আলোচনা করছিলাম যে সামনে ইঞ্জিন সামনে চাকাতে ড্রাইভ, একটা ট্রান্স এক্সেল দেখছিলাম, সেই অটোমেটিকলি হবিকল জিনিসটা সেই সামনে থেকে আমরা কি করছি, পিছনে সেট আপ করে দিছি, সেই কারণে তার নাম হয়ে গেছে কি পেছনে ইঞ্জিন পিছনে চাকাতে ড্রাইভ। তো এই পেছনে ইঞ্জিন পেছনে চাকাতে ড্রাইভগুলোর মধ্যে কি কি আছে, ইঞ্জিন, ক্লাস, ট্রান্স এক্সেল ইউনিট যা আমার ট্রান্সমিশন এবং ডিফারেন্সিয়াল যৌথভাবে গঠিত, রেয়ার এক্সেল, রেয়ার হুইল। এখন আসো সবচেয়ে চমৎকার একটি বিষয়, সেটি হচ্ছে আমাদের 4 হুইল ড্রাইভ ব্যবস্থাপনা। তো এখানে কি বলা হয়েছে, চিত্রের মাধ্যমে 4 হুইল ড্রাইভ ব্যবস্থাপনা দেখানো হলো। এই সেই আমাদের 4 হুইল ড্রাইভ ব্যবস্থাপনা। এ ধরনের ব্যবস্থা প্রয়োজন মতো গাড়ি সামনের চাকায়, এই সেই সামনের চাকা, অথবা পেছনের চাকা, অর্থাৎ এই সেই পেছনের চাকা, অথবা 4 চাকাতেই ইঞ্জিনের শক্তি সরবরাহ করা যায়। অর্থাৎ আবার প্রয়োজন অনুযায়ী চালক কি করবে, শুধুমাত্র সামনের চাকাতে অথবা পেছনের চাকাতে অথবা 4 চাকাতে সে শক্তি সরবরাহ করতে পারবে। যদি 4 চাকাতে সে শক্তি সরবরাহ করতে পারে তখনই সেটা হয়ে যায় কি 4 হুইল ড্রাইভ, যাকে আমরা 4WD নামে পরিচিত। তো আমাদের এই 4 হুইল ড্রাইভটি কিভাবে কাজ করে, 4 হুইল ড্রাইভ পরিচালনা করার জন্য একটি ট্রান্সফার কেস ড্রাইভ ব্যবহার করা হয়। এই সেই ট্রান্সফার কেস ড্রাইভ যা ইঞ্জিন এবং ট্রান্সমিশন থেকে শক্তি ট্রাকশনের মাধ্যমে অ্যাক্সেলগুলিতে সরবরাহ করে। অর্থাৎ এই ট্রান্সফার কেস কি করে, একটা মেকানিক্যাল ডিভাইস যা প্রয়োজন অনুযায়ী আবার সামনের চাকাতে অথবা প্রয়োজন অনুযায়ী আর পেছনের চাকাতে সে সংযোগ ঘটিয়ে দেয় এই ট্রান্সমিশন শ্যাফটের শক্তিটা। আচ্ছা, এটি সাধারণত একটি 4 হুইল ড্রাইভ একটি
ট্রান্সফার কেসের উপর নির্ভর করে, যা লগযুক্ত ডিফারেনশিয়ালের মতো কাজ করে। এই যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বে বলেছিলাম যে কি এটা একটা লগযুক্ত ডিফারেনশিয়াল, অর্থাৎ এই অংশটা সে লক করা যায়, আনলক করা যায়। চালক সে তার প্রয়োজন অনুযায়ী ইচ্ছে করলে সামনের চাকাতে সে শক্তি সরবরাহ করতে পারতেছে, অথবা ইচ্ছে করলে সে পেছনের চাকাতে সে শক্তি সরবরাহ করতেছে। এখন প্রশ্ন হচ্ছে, যখন শুধুমাত্র আমি সামনের চাকাতে শক্তি সরবরাহ করব, তাহলে আমার ইঞ্জিনের উৎপাদিত যে মোট গতি শক্তি সেটা পুরোপুরি সামনের চাকাতেই সরবরাহ হবে। যখন আমরা ইঞ্জিনের উৎপাদিত শক্তি শুধুমাত্র পেছনের চাকাতে সরবরাহ করব, অর্থাৎ ইঞ্জিনের উৎপাদিত মোট শক্তিটা শুধুমাত্র পেছনের চাকাতেই সরবরাহ হবে। যদি আমরা এই শক্তিটাকে দুই চাকাতে অর্থাৎ 4 হুইলে ভাগ করে দিই, তাহলে ইঞ্জিনের মোট উৎপাদিত শক্তি 50% সামনের চাকাতে সরবরাহ হবে এবং 50% পিছনের চাকাতে সরবরাহ হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারছি যে আমাদের এই 4 হুইল ড্রাইভটি কিভাবে কাজ করে। এখন দেখো, যা সামনে এবং পেছনে অ্যাক্সেলগুলির মধ্যে শক্তি বিভাজন করে। যখন ট্রান্সফার অ্যাক্সেল স্প্লিট, অর্থাৎ তার মধ্যে অনেকগুলো গিয়ার সমন্বয়ে কাজ করে, সে গতির পরিবর্তন করিয়ে থাকে, এর মাধ্যমে শক্তি সমভাবে বিভক্ত হয়, তখন তা নিশ্চিত করে যে প্রতিটি চাকা একই গতিতে ঘুরছে। অর্থাৎ এখানে বলার চেষ্টা হচ্ছে যে যখনই আমি এই ট্রান্সফার কেসের মাধ্যমে আমি চাকাটি অর্থাৎ 4টি চাকার মধ্যে শক্তি সরবরাহ করব, তখন এটা নিশ্চিত যে এই শক্তি সরবরাহের ঘূর্ণন গতি আমার প্রতিটি চাকাতে সমভাবে সঞ্চালিত হচ্ছে। প্রতিটি চাকাতে আমার কি সমভাবে সঞ্চালিত হচ্ছে। সেই কারণে একটি চাকা যদি গর্তে অথবা কোনো পিছলি জায়গায় পড়ে যায়, সেই কারণে দেখবে কি হয় যে অন্যান্য চাকাগুলি শক্তি সরবরাহের মাধ্যমে সেই চাকাকে গর্ত থেকে তুলে নিয়ে আসে, যা আমার অন্যান্য ড্রাইভে হতো না। যেমন সামনে ইঞ্জিন সামনের ড্রাইভে এই ব্যবস্থাপনা নাই, পেছনের ইঞ্জিন পেছনের ড্রাইভে এই ব্যবস্থাপনা নাই, সামনে ইঞ্জিন পেছনের ড্রাইভ এই ব্যবস্থাপনা নাই। কারণ কি, তারা পৃথক পৃথক শক্তি সরবরাহ করতে পারে না। কিন্তু এই 4 হুইল ড্রাইভে পৃথক পৃথক চাকাতে শক্তি সরবরাহ করার কারণে যদি কোনো কারণে আমার একটি চাকা গর্তে অথবা কোনো জায়গায় আটকে যায়, ফলে এই 3 চাকার শক্তি সরবরাহের জন্য আমার সেই চাকাকে ওই জায়গা থেকে উঠিয়ে নিয়ে আসে। তো এটা একটা চমৎকার পদ্ধতি এবং এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। তো এখন আসো আমরা দেখব যে অল হুইল ড্রাইভ ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা অল হুইল ড্রাইভটি কিভাবে ব্যবস্থাপনা করি, যা 4 হুইল ড্রাইভের মতন, কিন্তু তার কার্যক্রমগুলো হচ্ছে আর্টিফিশিয়ালি অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার সহিত। সে স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি চাকাতে শক্তি সরবরাহ করবে, ফলে চালক তার চাকাতে শক্তি সরবরাহ করার জন্য প্রয়োজনীয় পরিশ্রম করতে হয় না। সে রাস্তার সাথে এই এনভায়রনমেন্টাল এর উপর ডিপেন্ড করে সে কি করবে, 4 চাকাতে শক্তি সরবরাহ করবে এবং সেটা স্বয়ংক্রিয়ভাবে শক্তি সরবরাহ করবে। যেমন আমাদের অল হুইল ড্রাইভে স্বয়ংক্রিয়ভাবে ছিল না, কিন্তু এই 4 হুইল ড্রাইভে আমাদের কি স্বয়ংক্রিয় পদ্ধতি ছিল না, কিন্তু অল হুইল ড্রাইভটা হচ্ছে কি স্বয়ংক্রিয় পদ্ধতি। তো এখানে কি ব্যবহার করা হয়, এই শক্তি সরবরাহ করার জন্য সেন্ট্রাল ডিফারেনশিয়াল ড্রাইভ ব্যবস্থাপনা আছে, যা ইঞ্জিনের শক্তিটাকে একই সাথে সামনে এবং পেছনের চাকাতে একই গতিতে সে সরবরাহ করে দিবে এবং সে স্বয়ংক্রিয়ভাবে সে সরবরাহ করবে যখন সর্বাধিক প্রয়োজন হবে। আচ্ছা, তো এখানে 2 ধরনের অল হুইল ড্রাইভ ব্যবস্থাপনা আছে। এর মধ্যে প্রথম সিস্টেমটি হচ্ছে ফুল টাইম অল হুইল ড্রাইভ আর দ্বিতীয় সিস্টেমটি হচ্ছে পার্ট টাইম অল হুইল ড্রাইভ। তো এখানে ফুল টাইম অল হুইল ড্রাইভটি কিভাবে কাজ করে, নরমালি আমরা ফুল টাইম অল হুইল ড্রাইভ হচ্ছে অর্থাৎ হচ্ছে কি স্বয়ংক্রিয়ভাবে আমার 4 চাকাতে শক্তি সরবরাহ হবে, স্বয়ংক্রিয়ভাবে 4 চাকাতে শক্তি সরবরাহ হবে এবং সেটি চলতে থাকবে। কখন, যখন আমার অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে, অর্থাৎ রাস্তার কন্ডিশন ভালো না, বৃষ্টি হচ্ছে, রাস্তার সাথে চাকার যে গ্রিপিং বা ট্র্যাকশন সেই ট্র্যাকশনটি সঠিকভাবে হচ্ছে না, সেই সময় আমার এই 4 হুইল ড্রাইভটি
মতো সে কাজ করবে অল হুইল ড্রাইভ, অর্থাৎ 4 চাকাতে সে স্বয়ংক্রিয়ভাবে শক্তি সরবরাহ করবে। আচ্ছা, এখন দেখো আমাদের সেই পার্ট 10টি কিভাবে কাজ করবে। পার্ট 10টি বেশিরভাগ সময় এই সিস্টেমটি 2 চাকা ড্রাইভ মোডে থাকে। ফলে কি হয়, ফলে আমার যে জ্বালানি খরচ, সেই জ্বালানি খরচটা অনেকাংশে বেঁচে যায়। কেবলমাত্র প্রয়োজন অনুযায়ী তখনই সে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে অল হুইল ড্রাইভে সে সুইচ করে যখনই সে প্রয়োজন। তো প্রিয় শিক্ষার্থী, আমার কখন প্রয়োজন? যখন আমার এই যে বললাম যে বৃষ্টি হচ্ছে, রাস্তা পিছিল, তুষারপাত, রাস্তা পাহাড়ে ওঠার সময়, অর্থাৎ যখন আমার 4 চাকাতে শক্তি সরবরাহ প্রয়োজন, তখন সে কৃত্রিম বুদ্ধিমত্তা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সেই অল হুইল ড্রাইভ সুইচিং করবে। তো আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ মোটামুটি বুঝতে পারছি যে আমাদের 4 হুইল ড্রাইভটি কিভাবে কাজ করে, অল হুইল ড্রাইভটি কিভাবে কাজ করে। তা আমরা এই 4 হুইল ড্রাইভ এবং অল হুইল ড্রাইভের একটা পার্থক্য দেখতে পারি যে বেসিক্যালি আমরা একই অর্থে তাদেরকে ব্যবহার করতেছি, কিন্তু আসলে তা ঠিক না। কারণ উভয়েরই মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু তাদের যে লক্ষ্য একটাই, যে প্রয়োজন অনুযায়ী 4 চাকাতে তারা কি করবে, শক্তি সরবরাহ করবে। যদিও তাদের মূলনীতি একই, যে তারা 4 চাকাতে শক্তি সরবরাহ করবে, কিন্তু তাদের শক্তি সরবরাহ পদ্ধতিগুলো হচ্ছে কি ভিন্ন উপায়। তো আমরা দেখে আসি যে আমাদের অল হুইল ড্রাইভ এবং 4 হুইল ড্রাইভের মূল পার্থক্য কি। যে 4 হুইল ড্রাইভ সে তার সামনের, পেছনে অথবা 4 চাকাতে শক্তি সরবরাহ করতে পারে। অল হুইল ড্রাইভটি কি স্বয়ংক্রিয়ভাবে সে 4 চাকাতে শক্তি সরবরাহ করতে পারে। আচ্ছা, 4 হুইল ড্রাইভে পরিচালনা করার জন্য ট্রান্সফার কেস ব্যবহার করছি, যা আমার লকযুক্ত চালক সে ম্যানুয়ালি সামনের চাকা অথবা পেছনের চাকাতে শক্তি সরবরাহের জন্য সংযোগ ঘটিয়ে দেয়। কিন্তু আমরা অল হুইল ড্রাইভে আমরা ব্যবহার করছি কি, যে সেন্ট্রাল ডিফারেন্সিয়াল, যে কিনা আমার স্বয়ংক্রিয়ভাবে 4 চাকাতে সে শক্তি সরবরাহ ঘটিয়ে থাকে। আচ্ছা, তো এখন আমরা পাঠ মূল্যায়নে যাব। পাঠ মূল্যায়নে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে কি কি আলোচনা করতে পারছি। তো এখানে আমরা আলোচনা করছি যে আমাদের ট্রান্সমিশন সিস্টেমের উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতে পারছি। ট্রান্সমিশন সিস্টেম কি উদ্দেশ্যে ব্যবহার করি সেটা আমরা মোটামুটি বুঝতে পারছি। পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমের উপাদানগুলি কি কি সেইগুলা নিয়ে আলোচনা করতে পারছি। অর্থাৎ এখানে কি কি উপাদানের সমন্বয়ে আমার সেই পাওয়ার ট্রান্সমিশনটা ঘটিয়ে থাকে, অর্থাৎ ইঞ্জিনের শক্তিটা কি কি যন্ত্রাংশ ব্যবহার করে আমি চাকাতে সরবরাহ করে থাকি সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে পারছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি পদ্ধতি, সেটি হচ্ছে 4 হুইল ড্রাইভ ও অল হুইল ড্রাইভ, সেই সম্পর্কে জানতে পারছি, যা এখন প্রতিটি গাড়িতেই ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে আমাদের সশস্ত্র বাহিনী যে গাড়িগুলি, সেই গাড়িগুলি হচ্ছে আমাদের 4 হুইল ড্রাইভ অথবা অল হুইল ড্রাইভ, যা আমাদের প্রয়োজন অনুযায়ী অধিক শক্তি প্রয়োগ করে সেই কার্যকে সে সমাধান করতে পারে। তো এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমার 4 হুইল ড্রাইভ মেকানিজমটি কিভাবে কাজ করে জানা, অল হুইল ড্রাইভটি মেকানিজম কিভাবে কাজ করে জানা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব যে আমাদের সেই সিস্টেমগুলো আমরা মোটামুটি আলোচনা করতে পারছি। তো সর্বোপরি আমি আবারও ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করব। প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন লাইভ ক্লাসটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন অথবা www.skill.gov.bd ওয়েবসাইটে ভিজিট করবে। সেখানে তোমরা সেই বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসগুলো আপলোড করা হয়ে থাকে। সর্বপরিশেষে একটি কথাই বলবো, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে এবং শিষ্টাচার মেনে চলবে, যা আমাদের পরবর্তী কার্যক্রমকে ধারাবাহিকভাবে চালিয়ে নিয়ে যাবে। এবং তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে, সেই কামনায় আমি এখানের মধ্যে আবার শেষ করছি। ধন্যবাদ।